কারো কাছ থেকে সম্পত্তি ক্রয় করতে যাচ্ছেন এবং তিনি অনেকগুলো দলিলও আগেরগুলো শো করছেন, কিন্তু আপনি জানেনই না সেই দলিলগুলো জাল কিনা বা একটা দলিল জাল কিনা সেটা কিভাবে আইডেন্টিফাই করতে হয় সেই বিষয় সম্পর্কে আজকে এই বিষয়টা নিয়ে আলোচনা করব যে একটা দলিল জাল কিনা সেটা কিভাবে আইডেন্টিফাই করবেন বা বুঝতে পারবেন। একটা দলিল দেখেই আপনি বুঝতে পারবেন সেই দলিলটা জাল কিনা। চারটা পদ্ধতি আলোচনা করব, যে চারটা পদ্ধতির মাধ্যমে কোনো দলিল আইডেন্টিফাই করে বা দেখেই আপনি যাচাই বাছাই করে ফেলতে পারবেন বা সন্দেহ সৃষ্টি হবে আপনার ভেতরে এই দলিলটা জাল কিনা। এবং ভিডিওর শেষ পর্যায়ে এটা নিয়ে আলোচনা করব যে যখন আপনি বুঝে ফেলবেন দলিলটা জাল তখন কিভাবে শিওর হবেন যে আসলে জাল কিনা বা সরাসরি শিওর হওয়ার জন্য কি করতে হবে সেই বিষয়টা আলোচনা করব। ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন, তারাও যেন বুঝতে পারে যে একটা সম্পত্তির দলিল জাল কিনা সেটা কিভাবে চেনা যায়। প্রথমে আমরা দলিলে চলে যাই। দলিলে দুটো জিনিস থাকে, ওপরের দিকে কোণাতে দেখবেন দুটো সংখ্যা লেখা রয়েছে বা নাম্বার লেখা রয়েছে। এই দুইটা নাম্বারের বাম পাশে যেটা লেখা রয়েছে সেটা ক্রমিক নাম্বার এবং ডান পাশে যেটা লেখা রয়েছে সেটা দলিল নাম্বার। দলিলের ডান কোণায় যেটা রয়েছে সেটা দলিল নাম্বার। দলিল নাম্বার সবসময় ক্রমিক নাম্বারের চেয়ে ছোট হবে। কোনো কারণে যদি ক্রমিক নাম্বারের চেয়ে দলিল নাম্বার বড় হয় তাহলে বুঝতে পারবেন সেই দলিলটা জাল। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন দলিলের রয়েছে দলিল কবে রেজিস্ট্রি হয়েছে তার তারিখ। দলিলে যেদিন রেজিস্ট্রি হয়েছে তার তারিখ যদি কোনো সরকারি ছুটির দিন হয় বা বন্ধের দিন হয় তাহলে বুঝে নেবেন অবশ্যই সেই দলিলটা জাল। কারণ কোনো দলিল সরকারি ছুটির দিন রেজিস্ট্রেশন হবে না, কারণ সেই দিনগুলোতে সাব রেজিস্ট্রি অফিস ছুটি থাকে। যদি এটা মিলে যায় সরকারি ছুটির দিনে তাহলে বুঝে নেবেন সেই দলিলটাকে জাল করা হয়েছে। এরপরে আমরা দেখব দলিলের টিপ ছাপ নাম্বার। যদি কোনো দলিলের টিপ ছাপ নাম্বার থেকে থাকে এবং সেটা থেকে থাকে দলিলের অপর পেজে, অর্থাৎ দলিলের প্রথম পেজের পেছন পেজে থাকে দলিলের টিপ ছাপ নাম্বার, আপনারা দেখতে পাচ্ছেন। যদি এই টিপ ছাপ নাম্বার দলিল নাম্বারের চেয়ে ছোট হয়, অর্থাৎ দলিল নাম্বার যদি টিপ ছাপ নাম্বারের চেয়ে বড় হয় তাহলে সেই দলিলটা অবশ্যই জাল হিসেবে ধরে নেবেন। কারণ দলিল নাম্বার সবসময় টিপ ছাপ নাম্বারের চেয়ে ছোট হবে, টিপ ছাপ নাম্বার দলিল নাম্বারের চেয়ে বড় হবে। তাই টিপসাপ নাম্বার যদি দলিল নাম্বারের চেয়ে ছোট হয় বুঝে নেবেন সেই দলিলটা জাল। এরপরে খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমরা যেটা দেখব সেটা হলো দলিলের যে সিলটা রয়েছে। দলিলটা যে সময়ে সিল তৈরি করা হয়েছে বা রেজিস্ট্রেশন করা হয়েছে সেই সময়ের যদি কোনো দলিল আপনার দেখার সুযোগ থেকে থাকে আশেপাশের কারো কাছ থেকে সেটা দেখে নেবেন এবং সেই সাব রেজিস্ট্রার অফিসের যে দলিল রয়েছে সেই সময়ের আশেপাশের সেই দলিলগুলো দেখে নেবেন যে সেই দলিলের সিলের সাথে আপনি যে দলিলটা দেখছেন বা আইডেন্টিফাই করতে যাচ্ছেন তার সিল মিল আছে কিনা। যদি এমন হয় যে তারিখে আপনার দলিলটা আপনি যে দলিল দেখছেন সেটা রেজিস্ট্রি হয়েছে সেই একই তারিখের অন্য একটা দলিলের যে সিল নাম্বার রয়েছে সে বা সিলটা রয়েছে সেই সিলটা অন্যরকম, যদি এরকম হয় তাহলে অবশ্যই দলিলটা জাল হবে। কারণ যে সময়টাতে একটা সিল ছিল, দেখা যাচ্ছে অনেক পুরাতন দলিল, সেই দলিলে একরকম সিল ছিল, কিন্তু ওই একই সময়ের আরেকটা দলিল যেটা আপনাকে দেখানো হচ্ছে সেই দলিলের সিলটা অন্যরকম, ছোট হতে পারে, বড় হতে পারে বা বিভিন্ন রকম চেঞ্জ আসতে পারে। যদি এরকম হয়ে থাকে তাহলে বুঝবেন সেই দলিলটা জাল। এই চারটি উপায়ে একটা দলিল জাল কিনা আপনি দেখার সাথে সাথেই আইডেন্টিফাই করতে পারবেন। এখন প্রশ্ন হলো, আপনি তো এটা দলিল দেখে বুঝলেন, যদি ধরেন যে এই চারটা বিষয় যে ব্যক্তি দলিলটা জাল করেছেন তিনি সেইগুলো সব কিছু সুন্দরভাবে মেনটেন করে দলিলটা তৈরি করেছেন, কিন্তু তারপরে আপনার মনের ভেতরে একটা সন্দেহ সৃষ্টি হলো এই দলিলটা জাল, অথবা সন্দেহ সৃষ্টি হোক না হোক আপনি যদি একটা সম্পত্তি ক্রয় করতে যান তখন আপনাকে এটা দেখে নেওয়ার দায়িত্ব যে দলিলটা জাল কিনা। এটা কোথায় পরীক্ষা করবেন? এটা পরীক্ষা করতে হলে আপনি যে দলিলটা ক্রয় করছেন সেই দলিলে দেখবেন যে সাব রেজিস্ট্রি অফিস কোনটাতে এটা রেজিস্ট্রেশন করা হয়েছে। যে সাব রেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রেশন করা হয়েছে সেই সাব রেজিস্ট্রি অফিসে যাবেন, সেখানে দলিলটা নিয়ে যাবেন। দলিলের যে ভলিউম নাম্বার, পেজ নাম্বার ইত্যাদি রয়েছে সেগুলো দলিলের যে বালাম বই রয়েছে সেই বালাম বইয়ের সাথে মিলিয়ে নেবেন। যদি হয় যে এখানে যে দলিল নাম্বারটা দেওয়া রয়েছে সেটার সাথে বালাম বইয়ের মিল আছে, পেজ নাম্বারের মিল আছে এবং যে পক্ষগুলোর ভেতরে দলিলটা ক্রয় বিক্রয় হয়েছে সেই পক্ষগুলোর যদি মিল থেকে থাকে, যে সবার ভেতরে একটা মিল আছে, যে আপনি বালাম বইয়ে যে দাতা রয়েছে বা যে গ্রহীতা রয়েছে তাদের নাম টাম সব কিছু মিল রয়েছে, বা দলিলের যে পর্যায়ক্রমিক চেন রয়েছে সেগুলো সব কিছু ঠিক রয়েছে, যখন এগুলো দেখবেন দেখার পরে বুঝতে পারবেন সেই দলিলটা সঠিক রয়েছে।
তো আজকের পর্বে এটাই আলোচনা করলাম যে জমি ক্রয়ের পূর্বে আপনি একটা দলিল জাল কিনা সেটা কিভাবে আইডেন্টিফাই করবেন। পরবর্তীতে আমরা আলোচনা করব যে দলিলের সাথে খতিয়ান কিভাবে মিলিয়ে দেখবেন যে খতিয়ানটা সঠিক কিনা। তাই পরবর্তী পর্ব দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করুন, কারণ জমি ক্রয়ের পূর্বে আপনি যদি এই বিষয়গুলো জানেন তাহলে জমিটা সঠিকভাবে ভোগ দখলে থাকতে পারবেন এবং মামলা মোকদ্দমার সম্ভাবনা থাকবে না। তাই একটা দলিল জাল কিনা সেটা যদি জানতে চান এই ভিডিওটা শেয়ার করে রাখুন, পরবর্তীতে আপনার অবশ্যই কাজে লাগবে এবং বন্ধুদের সাথে শেয়ার করলে তারাও জানতে পারবে যে একটা দলিল জাল কিনা সেটা কিভাবে চোখে দেখেই বুঝতে পারবেন। পরবর্তীতে নতুন কোনো বিষয় নিয়ে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সচেতন থাকুন আপনার অধিকার সম্পর্কে।